আমার বিষয় হচ্ছে সুন্দরবনের সাহিত্য। সুন্দরবনে একটা সমবায় আমরা গড়েছি, দক্ষিণ সুন্দরবন সুস্থায়ী কৃষি ও কৃষক সমবায় নাম দিয়ে। 3 4 বছর হলো তার কাজ। সেখানে বিভিন্ন দেশীয় ফসল সংরক্ষণ করা হয়, চাষবাস প্র্যাকটিস করা আছেন। হয়। 7 8 রকমের ট্রাইব আছেন এখানে, রাজবংশী আছেন, বেদিয়া কমিউনিটি আছেন, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন নলেজ নিয়ে এখানে আছেন। কেপিস হুম। ডরসাটা চাক বাঁধে মৌমাছি, বড় ডাক মৌমাছি, রক বি, তারা সুন্দরবনের ম্যানগ্রোভ পলিনেশনে একটা বিরাট ভূমিকা পালন করে। হ্যাঁ, এই যেমন মালাবতী, ভুঁড়ি, তারপরে নাঙলমুড়া, এই ধরনের কিছু ধানের নাম করছিল। বলছিল এই ধানগুলো থাকলে আজকে আমাদের অনেক সুবিধা হতো। আমাদের বিক্রি হোক না হোক, চাষি অন্তত না খেয়ে মরতো না। Welcome everyone to Climate Converse podcast. This is a podcast channel where we talk about the world as it is and the world as it's going to be. আজকের আমাদের এপিসোডটা বাংলায় হচ্ছে এবং আজকে আমি যার সাথে কথা বলবো বহুদিনের বেশ কিছু দিনের পরিচিত এবং একজন বন্ধুস্থানীয় এবং উনি আহ, বিশেষ করে পাথর প্রতিমা সুন্দরবনের পাথর প্রতিমা রিজনে বেশ কিছু কাজ করে। আম, নীলাঞ্জন, এই পডকাস্টে স্বাগত। তুমি একদিকে আহ, সাহিত্যিক, তুমি লেখালেখি করো, একই সঙ্গে একজন ইকোলজিস্ট, এনভায়রনমেন্ট নিয়ে ইকোলজি নিয়ে প্রচুর কাজ করো। আম, তো আ- তোমার সাথে বেশ কিছু বছরের পরিচয় আমাদের। আম, হুম। তো একটু দর্শকদের যদি তুমি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলো এবং কি কি কাজ করো, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, সকলকে নমস্কার। আহ আমার পড়াশুনো তো শুরু হয়েছিল জুলজি অনার্স দিয়ে। তারপর সেখান থেকে আমি পুরোপুরি লিটারেচারে শিফট করি। এবং আহ, বর্তমানে পিএইচডি করছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আমার বিষয় হচ্ছে সুন্দরবনের সাহিত্য। সুন্দরবনে যারা জন্মেছেন এবং আহ, আমরা যেগুলোকে হোয়াইট কলার জব বলি, সেগুলোর বাইরে যারা বিভিন্ন সুন্দরবন ভিত্তিক জীবিকা নির্বাহ করেন, তাদের লেখালেখি, তাদের মেমোয়ার, তাদের আত্মকথা, সেটা লেখার মধ্যে গল্প, কবিতা, আহ এইগুলো নিয়ে আমার কাজ। কারণ আমার মনে হয়েছে যে আহ সাধারণ মানুষ বলে আমরা যাদের বলি, তারা তো অবশ্যই যারা আর কি একটা জায়গায় বেঁচে আছেন, জন্মেছেন, বড় হয়েছেন, সেই অঞ্চলের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের যে মতামত, যে অভিজ্ঞতা, যে ওখানকার সমস্যা নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, ক্রিটিক, যে কমেন্টারি বা ভাষ্য, সেটা তারা কোথাও না কোথাও তারা রাখেন। সেটা তাদের গান, ছড়া, কবিতা, বিভিন্ন পারফরমেন্স। এখন যখন সারা পৃথিবীতে বিভিন্ন যে সংরক্ষণ, ল্যান্ডস্কেপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কনজারভেশন প্রজেক্ট আর কি, সেখানে বারবার বারবার বলা হচ্ছে যে কমিউনিটিকে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে, কমিউনিটির যে নলেজ সেটাকে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। কমিউনিটির সঙ্গে না থাকলে কাজটা মানে স্থায়ী হবে না বা ভালোভাবে হবে না। এটা হুম। আমার মনে হয়েছিল একবার শুরুতে, যখন আমি কাজ শুরু করি 2020 সালে, আমফানের পরে। তখন আমার মাস্টার্স চলছে। প্রচন্ড আর কি ক্ষতি হয় আমাদের ওখানে। আমরা ক্ষতি দেখতে বেরিয়েছিলাম এবং দেখতে দেখতে আমাদের মনে হয়েছিল যে কিছু গঠনমূলক কাজ করা দরকার। তখন থেকে আমার মনে হচ্ছিল যে মানুষের যে চিন্তা ভাবনা, তার যে জ্ঞান, সেইটা খুব ভালো করে জানা দরকার, তার যে অবজারভেশন গুলো। তো এ আমার প্রসঙ্গে পিএইচডিটা। একটু বলে রাখতে হবে যে 2020 সালে আমফানে একটা সুপার সাইক্লোন যেটা সুন্দরবনের ওপর আছড়ে পড়ে এবং প্রচুর ক্ষতি হয়, প্রচুর গাছ ধ্বংস হয়, সল্ট ইন্ট্রুশন হয় এবং আহ, প্রচুর বায়োডাইভার্সিটি লস হয়। হ্যাঁ, প্রচুর হ্যাঁ, আর কি। তারপর বলো। তো এইটা আমার এখন এই বিষয়ে পিএইচডি চলছে। সুন্দরবনের নদীজীবী, চাষি, এবং আরো অন্যান্য বিভিন্ন জীবিকার মানুষ, তাদের যে লেখা কবিতা, গল্প, মেমোয়ার, হ্যাঁ, বা এখানে দীর্ঘদিন ধরে যারা লিটল ম্যাগাজিন করছেন। সুন্দরবনে বিভিন্ন রকমের ভাষা আছে, কারণ বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে আছেন। 7 8 রকমের ট্রাইব আছেন এখানে, রাজবংশী আছেন, বেদিয়া কমিউনিটি আছেন, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন নলেজ নিয়ে এখানে আছেন। নলেজের অ্যামালগামেশন হয়েছে, নতুন নলেজ তৈরি হয়েছে।
তো এটার একটা অংশ নিয়ে আমার কাজ। এর পাশাপাশি সুন্দরবনের কাজ করতে গিয়ে আমাদের মনে হয়েছিল যে একটু দীর্ঘমেয়াদী কাজগুলোতে হাত দেওয়া দরকার। আম, সেখানে গিয়ে আমাদের মনে হয় যে ম্যানগ্রোভ ইকোলজিটা বুঝতে হবে। হ্যাঁ, আমাদের যে রিভার হাইড্রোলজিটাকে বুঝতে হবে। আমাদের সুন্দরবনের ফ্লোরা ফনা নিয়ে একটু বুঝতে হবে, পড়তে হবে। আমরা তখন আবার চর্চা করি। ফলত আমাকে আবার আর কি মানে ওই ইকোলজির চর্চায় আমাকে চলে আসতে হয়। এখন পিএইচডি পাশাপাশি সুন্দরবনে একটা সমবায় আমরা গড়েছি, দক্ষিণ সুন্দরবন সুস্থায়ী কৃষি ও কৃষক সমবায় নাম দিয়ে। 3 বছরের 3-4 বছর হলো তার কাজ। সেখানে বিভিন্ন দেশীয় ফসল সংরক্ষণ করা হয়, চাষবাস প্র্যাকটিস করা হয়। কারণ এখন তো বছরে 2-3 বার ঝড় আসছে। হুম হুম অনেক সময় সময় বৃষ্টি হচ্ছে না, বা অসময় বেশি বৃষ্টি হচ্ছে। এগুলোর ভেতর দিয়ে, যাকে বলে এই আর কি ফুটবল খেলার মাঠে যেমন ভাবে স্ট্রাইকার বা ফরওয়ার্ডার ডজ করে, হুম এর হুম ভেতর দিয়ে ডজ করেই আর কি আমাদের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এবং আমাদেরকে ফুড সিকিউরিটি, ইকোনমি বজায় রাখতে হবে। তো সেটা নিয়ে একটা সমবায় ভিত্তিক কাজ। তার পাশাপাশি আহ, মানে বিশেষ করে প্রডিউসার যারা, তাদের মেন্টাল হেলথ এটা একটা খুব বড় ইস্যু বলে আমার মনে হয়েছে। কারণ ক্লাইমেট চেঞ্জ কন্টিনিউয়াসলি তাদের খুব প্রেস করছে আর কি। এবং তাদের হেলথ, মানে শারীরিক এবং মানসিক যে সমস্যা সেটা নিয়ে ভাবা, কাজ করা, অ্যাওয়ারনেস তৈরি করা। আরেকদিকে আছে হচ্ছে মেজরলি হচ্ছে পলিনেটার নিয়ে কথা বলা, অ্যাওয়ারনেস তৈরি করা। কারণ পলিনেটারদের অবস্থা খুবই খারাপ। পলিনেটার অ্যান্ড সিড ডিসপার্স অ্যাজ ওয়েল। সিড ডিসপার্স করে যারা, মানে বিশেষ করে মানে মৌমাছি, ভোমরা, মাছি, মথ, বাদুড়, বিটেল, এই ধরনের যারা আছে আমাদের আশপাশে, এদের নিয়ে জেনারেল অ্যাওয়ারনেস খুব কম। আমার মনে হয়েছিল যে 21 সালে আমি যখন একটা ফেলোশিপে কাজ শুরু করি, আহ, মাটি এবং মৌমাছি নিয়ে একদম অচেনা একটা রিজিয়নে, নর্থ গুজরাটে একটা সেমি অ্যারিড জোনে, খানিক কিছুদিন করছেও, আহ তখনই আমার মনে হয়েছিল যে আহ মৌমাছি নিয়ে আরো জানা তখনই আমার শুরু হয় আর কি। তো সেখানে আমি জানতে পারি যে মৌমাছি পৃথিবীতে 20,000-এরও বেশি প্রজাতির মৌমাছি আছে, যাদের বেশিরভাগ আসলে কোনো হাইভ তৈরি করে না, মানে মৌচাক আচ্ছা বাঁধে না, মধু মধু হানি প্রোডাকশন করে না। এবং তারা অনেকেই মানে বেশিরভাগই থাকে মাটির তলায়, মাটিকে আশ্রয় করে। এবং বেশিরভাগই থাকে একা একা। তো এটা তো আমার জানা ছিল না তখন। তো স্বাভাবিকভাবে মনে হলো যে মাটিকে আশ্রয় করে যদি এত প্রাণী থাকে, তাহলে ডেফিনেটলি উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার সয়েল, মাস্ট টেক কেয়ার অফ আওয়ার ওয়াটার। নাহলে এদের তো পুরো জীবন চক্রটাই নষ্ট হয়ে যাবে আর কি। তো হুম সেই হুম জন্য বি কনজারভেশন, যেটাতে অ্যাওয়ারনেস খুব বড় একটা ব্যাপার, এবং যেটাতে এই যে যেটাকে বলে সাস্টেনেবল এগ্রিকালচার, মানে আমার এগ্রিকালচারটা এমন হবে যেন সেটা কোনোভাবে মাটি, জল, বাতাসের ক্ষতি তো করবে নাই, বরং তার একটা ইকোসিস্টেম সার্ভিস থাকবে। অর্থাৎ আমার ফার্মটারই একটা ইকোসিস্টেম সার্ভিস থাকবে। সে সেই এলাকার যে জলস্তর সেটাকে বৃদ্ধি করতে হেল্প করবে। সে সেই এলাকায় বায়োডাইভার্সিটিকে ফুড এবং আদার বিষয়গুলো দেবে, প্রোভাইড করবে। সো ফুড ইজ নট ফর আস অনলি, ফুড ইজ ফর এভরিওয়ান। তো মোটামুটি এরকম সিড কনজারভেশন, বি কনজারভেশন, একটা সিটিজেন সায়েন্স, একটা অ্যাওয়ারনেস তৈরি করা, এবং সহজ কথায় বাংলা ভাষায় ইকোলজিক্যাল ইস্যুস গুলো নিয়ে লিখতে থাকা। এটা আমার লাগাতার চলছে, লাগাতার। এবং ছোটদের জন্য নাটক লিখেছি। এখন বই লিখতে বলছে বিভিন্ন জায়গা থেকে, স্কুল বা প্রকাশকরা। তো এইসবের মধ্যে এখন আছি আর কি। খুব ভালো। নীলাঞ্জন, আমরা তো তুমি ওভারঅল কি কি বিষয় নিয়ে কাজ করছো সে নিয়ে আলোচনা করলাম, কিন্তু তুমি রয়েছো এখন পাথর প্রতিমাতে, তাই তো? আহ, এবং ওই ওই এবং তুমি আরেকটা সংস্থা চালাও পাথর প্রতিমা রানার্স বলে। আমার যতদূর মনে হয় আমফান পরবর্তী সময়ে এটা শুরু হয়েছে। তো হ্যাঁ। বর্তমান পরিস্থিতি মানে ধরো তুমি 2020 সাল থেকে বিভিন্ন রিজিয়নে সুন্দরবনের, এবং তুমি বললে তুমি কচ্ছ, গুজরাটের ওই সমস্ত অঞ্চলেও গেছো। আমি হুম। সুন্দরবনে আমফান পরবর্তী যে রিজেনারেশন এবং আহ, যে রিজেনারেশনের আগেও আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই যে আমফানের পর কি কি ক্ষতি হয়েছে, এবং তার পরবর্তী যে সমস্ত রিজেনারেশন, যে সমস্ত প্রিজার্ভেশন এফর্ট, প্রচেষ্টা চলেছে, সেগুলো কতটা ফলপ্রসূ হয়েছে, যেহেতু তুমি ওই রিজিয়নেই কাজ করো।
যদি একটু বলো। আহ, আমফানে যেটা খুব ক্ষতি হয়েছিল সেটা হচ্ছে একটা সল্ট স্প্রে হয়, আহ, নোনা জল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল আর কি। সেটাতে ম্যানগ্রোভের খুব ক্ষতি হয়। আর অফকোর্স গ্রামের ভেতরে যে ভেজিটেশন, প্রচুর ফলের গাছ, নারকেল গাছ, এগুলো হাজারে হাজারে পড়ে যায়। মানুষের ঘর বাড়ি বেশ অনেক ভাঙে। প্রচুর হচ্ছে চাষের ক্ষয়ক্ষতি ব্যাপক হয়, লাইভ স্টকের ক্ষয়ক্ষতি প্রচুর হয়। ম্যানগ্রোভ প্যাচ গুলো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়, বাঁধ তো হয়ই ক্ষতিগ্রস্ত। তার চেয়ে আরো বেশি ক্ষতি হয় ইয়াসে, কারণ ইয়াসে পরের বছর ইয়াস হয় 21 সালে। হুম হুম ইয়াসে ইনান্ডেশনটা অনেক বেশি হয়েছিল, জল ঢুকে অনেক বেশি গেছিল, অর্থাৎ প্লাবিত হয়েছিল অনেকটা অঞ্চল। এবং একটা অঞ্চলে 1 মাস 1.5 মাস করে জল জলাবদ্ধ হয়েছিল, কারণ গ্রামে জল নিকাশি ব্যবস্থা ভালো নয়। তার কারণ সুন্দরবনের গ্রামগুলোতে কোনো ভিলেজ প্ল্যানিং নেই। এটা একটা ইস্যু যেটা নিয়ে আমি বারবার কথা বলি। কারণ হুম খুব কমন সেন্স থেকে আমার মনে হয়েছিল যে সুন্দরবনের মতো একটা খুব জটিল হটস্পট, একটা যেটা ইকোলজিক্যাল হটস্পট, সেখানে এত মানুষ থাকে তো ইন্ডিয়ান সুন্দরবনে। মানে হুম হুম সেন্সাস তো লাস্ট হয়েছে 2011-তে বোধ হয়, তারপর আর হুম। তো হয়নি। দু তো হাজার তখনই ছাব্বিশে তো হওয়ার কথা চলছে। চলছিল, হ্যাঁ একটা সার্কুলেশন দেখছিলাম, সার্কুলার। তো তখনই 45-50 লাখ মানুষ ছিলেন, তো ডিফিকাল্ট এত মানুষ কন্টেন্ট করা এবং তারপর হুম তারপরে ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করা। সেক্ষেত্রে আমার দুটো কথা সবসময় মনে হতো কমন সেন্স থেকে, যে আমার অঞ্চলের, যে অঞ্চলে আমি কাজ করি না কেন রিগার্ডিং লাইভলিহুড স্ট্র্যাটেজি, আমার মনে হয় হুম। সেখানে একটা রিসোর্স ম্যাপিং থাকা খুব প্রয়োজন। যে একদম। আমার কি কি রিসোর্স আছে এবং তার ইউজের স্ট্র্যাটেজিটা কিরকম হবে, যাতে কখনোই আমি ওভার এক্সপ্লয়েটেটিভ না হয়ে হয়ে উঠি, বা হুম কখনোই ওই রিজেনারেশন পয়েন্টে কখনোই যাতে পেরিয়ে না যাই। তো এটা একটা আমার মনে হয়েছিল। আই এম নট অ্যান এক্সপার্ট, বাট আই ট্রাই টু পারসু, মানে আমার মনে হয় আমি কিভাবে এটা শেখার চেষ্টা করেছি সবসময়, যে কিভাবে আমি এটা করতে পারি। আরেকটা হচ্ছে যে ভিলেজ প্ল্যানিং, প্রথম দিকে হুম হয়নি মানে সুন্দরবনে তো কাজ এরকম ডিফরেস্টেশন এবং মানুষ থাকা শুরু তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়, তখন হয়নি। কিন্তু পরে এটা করতে হতো, হলে ভালো হতো। যে মানুষের বসতি কতটা থাকবে, কতটা আমার হচ্ছে বাফার জোন থাকবে, এমব্যাঙ্কমেন্টটা কিরকম হবে, একটা চারণভূমির দরকার গ্রেজিং ল্যান্ডের, সেটা ভীষণ জরুরি, সেটা কোথায় হবে, এটা নেই। ফলত হুম এখানে সেখানে মানুষের ঘর বাড়ি হয়ে যাওয়ার ফলে এটা হয়েছে প্রচুর ওয়াটার চ্যানেল, জল নিকাশির উপরেও অনেকে ঘর তুলে ফেলেছে। বাঁধের উপরে মানুষ ঘর করে আছে, যেটা আসলে কিন্তু এনভায়রনমেন্ট অ্যাক্ট অনুযায়ী কিন্তু লিগ্যাল নয়। কিন্তু হুম হুম তাদেরকে অ্যালাউ করা হয়েছে, বা কোনো প্ল্যানিং না থাকার জন্য তারা ওভাবে আছে, বা আর্থিক সমস্যা সেটাও হতে পারে। এটা কিন্তু একটা মানে অ্যানথ্রোপোজেনিক প্রেসারই বলা চলে সেই অর্থে, যেটার ফলে কিন্তু জল নিকাশি ভালো না হওয়ায় জল ঢুকে আর বেরোতে পারেনি। এটা এবং তার জন্য প্রচুর ক্ষতির মাসুল গুনতে হয়েছে। অনেক প্যাডি ল্যান্ড বা মানে ছোটখাটো যে পুকুর, সেগুলো অ্যাবান্ডান্ট হয়ে থেকেছে 1-2 বছর, আয়লার পরে তো 2-3 বছর ছিল। তো এটা এটা হচ্ছে ক্ষতি হয়েছিল। তারপরে ম্যানগ্রোভের ক্ষেত্রে দেখলাম যে অনেক জায়গায় খুব ভালো রিজেনারেশন হলো, ন্যাচারালি হলো। অফকোর্স কিছু সংগঠনও কাজ করে, তাদেরও একটা মানে পার্ট তো এখানে ছিলই। তারাও অনেকেই ভালো কাজ করার চেষ্টা করছে। তাদের একটা তারা তারা অফকোর্স একটা জায়গায় কন্ট্রিবিউট করেছে। বাট আমি দেখলাম ন্যাচারাল রিজেনারেশনে বেশ ভালো হলো। আর গাছ তো লাগাতে হয়, গাছ আমরাও বেশ লাগালাম। আমরা বেশ কিছু গাছ লাগালাম। রেমালের পরেও বেশ কিছু গাছ আমরা লাগালাম, বেশ কিছু মানে প্রায় বেশ কয়েক হাজার গাছ লাগালাম, মানে ম্যানগ্রোভ নয় কিন্তু, ভিলেজের ভেতরে, গ্রামের ভেতরে যে গাছ, আচ্ছা। বিভিন্ন ধরনের দেশীয় গাছ যেগুলো সহজে ভাঙবে না, অর্জুন, করঞ্জ, নিম, তারপরে তাল, নারকেল, এই ধরনের গাছগুলো। আমাদের একটা প্রায় 20 রকমের স্পিসিস ছিল আমাদের। আসলে আমরা ওখানে শুধু যে গাছ লাগাচ্ছি এটা ভেবে নয়, আমরা প্রতিটা গাছের ইকোসিস্টেম সার্ভিস ভেবে কিন্তু আমরা গাছগুলো করেছিলাম। আরো অনেক হুম হুম সংস্থায় কমিটি চেষ্টা করে যাচ্ছে, সরকারি তরফেও কিছু গাছ দেওয়া হচ্ছে হাউস হোল্ডে ইত্যাদি, সেটা ভালো। যদিও একটা মন্দের দিক আছে যে অনেক সময় সরকারি তরফে ওই অ্যাকেশিয়া বা ইউক্যালিপটাস জাতীয় গাছ দিয়ে আকাশমণি দিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি বড় হয় বলে, সেটা খুবই আবার ডেট্রিমেন্টাল একটা এফেক্ট তার আছে, সেটাও আছে। হ্যাঁ, এটা নিয়ে আর তুমি যদি একটুখানি বলো, মানে যখন বলছো, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার। হ্যাঁ, একটা মুশকিল আকাশিয়া হচ্ছে বা যে ইউক্যালিপটাস, এটা অসুবিধা কোথায়, মানে ইকোসিস্টেমে কি প্রবলেম হয়? এই যে রিজেনারেশন আহ, এফোর্টে এই গাছগুলো বসানো হয়েছে।
হ্যাঁ, একটা হচ্ছে যে ইউক্যালিপটাস, তো মানে অস্ট্রেলিয়ার দিককার গাছ মূলত। সেটা এখানে আনা হয়েছে খুব দ্রুত বাড়ে বলে। আজকাল কাঠের ব্যবসা সুন্দরবনে বাড়ছে এদের উপর ভিত্তি করে। হ্যাঁ, কিন্তু এদের পাতা, এদের একটা অদ্ভুত অ্যালোপ্যাথিক এফেক্ট আছে এদের। মানে এরা যেখানে হয় তার চারপাশে মানে ধান বা বিভিন্ন ফসল হতে চায় না, ঘাসও হুম পর্যন্ত হতে চায় না। এদের পাতাগুলো পড়লে সহজে পচে না, জলে এক ধরনের কন্টামিনেশন তৈরি করে, ক্ষেতটাকে একভাবে আর কি তার এফিসিয়েন্সি কমিয়ে দেয়। হুম। আর হুম আকাশমণির ক্ষেত্রে যেরকম যে পরাগ, তার পোলেনটা মানুষের পক্ষে খুব মুশকিল, মানে মানুষের খুব শারীরিক অসুবিধার সৃষ্টিও করে অনেকের তো পোলেনে অ্যালার্জি আছে। আর হুম আকাশমণির পোলেনটা সেক্ষেত্রে আর কি বায়ু দূষক হিসেবেও কাজ করে। আর আরেকটা মুশকিল হচ্ছে যে আম, এটা ঠিক শেডি ট্রি নয়, এই তো ক্যানোপি তো খুব ছোট। হুম হুম ফলে আমার এলাকায় শেডি ট্রি, ক্যানোপি ট্রি না হলে যেটা হয়, যে ধরো এখন যে নিপা নিয়ে কথা হচ্ছে, নিপা আউটব্রেক হয়েছে, হুম হুম বাদুড়কে তার জন্য দোষারোপ করা হচ্ছে। এখন আহ পৃথিবীতে নেক্টারিভোরাস বা ফ্রুগিভোরাস ব্যাট সংখ্যায় কম, বেশি হচ্ছে মানে পোকা ধরে খায় বা মাংসাশী বাদুড়ই বেশি। এবার আহ, কিন্তু যারা ফ্রুট ব্যাট, যারা যারা আর কি ইকোলোকেশনের থেকে বেশি আর কি মানে গন্ধ বা রাতের দৃষ্টি ক্ষমতা দিয়ে যারা মানে কাজ করে বেশি, ওল্ড ওয়ার্ল্ড ফ্রুট ব্যাট যাদেরকে বলা হয়। এবং হুম এই যে হুম এন্ডেমিক যে স্পিসিসটা ইন্ডিয়ান, যে আমাদের ফ্রুট ব্যাট, মানে টেরোপাস মেডিয়াস, আগে জাইগান্টাস বলা হতো, বা স্ফিংস আছে আর আরেকটা স্পিসিস আর কি। তো এদের না ক্যানোপি বা শেডি ট্রি দরকার হয়, অর্থাৎ বড় করে ক্যানোপি হবে, প্রচুর ছায়াযুক্ত গাছ আর মোটা গাছ, বড় বড় ডাল। তা নাহলে এদের যে বড় বড় কলোনি, কয়েকশো বা কয়েক হাজার বাদুড়কে হোল্ড করা, হুম হ্যাঁ, হুম বা এছাড়াও অজস্র প্রাণী মানে বানর, হনুমান থেকে বহু রকমের পাখি, হ্যাঁ, এই যে এদেরকে হোল্ড করার ক্ষমতা কিন্তু এই গাছগুলোর নেই। হ্যাঁ, হুম ইউক্যালিপটাসে ফুল ফুটলে মৌমাছি আসছে, বা বাদুড় যাচ্ছে। যদিও আমাদের ইউক্যালিপটাস আমাদের বাদুড়ের জন্য মোটেই অ্যাপ্ট নয়, কারণ আমাদের বাদুড় ইউক্যালিপটাসের সঙ্গে এখানে অন্তত কো এভলিউশন তার হয়নি। ফলে হুম আমি বলতে হুম চাইছি যে এই স্পিসিস গুলো চয়েস করে যে মুশকিলটা হয়েছে, এরা লেস শেডি এবং ক্যানোপি এত কম হওয়ার জন্য এরা খুব একটা কাজেরও নয়, আমাদের এই জিওগ্রাফিতে এরা কাজের নয়। হুম হুম গাছের তো দোষ নয়, দোষটা আছে যারা চয়েস করছে তাদের। ঠিক আমাদের ঠিক অনেক বেশি করে হচ্ছে মানে এই যে করঞ্জ, অর্জুন, জারুল, হিজল, বট, অশ্বত্থ, পাকুড়, তারপরে প্রচুর ডুমুরের গাছের প্রয়োজন আছে, কাঁঠাল, আম, জাম, তেঁতুল। এই যে গাছগুলো, তেঁতুল যেমন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ তেঁতুল, মানে তার তার শুধু ফ্রুট অফার করা নয়, সে কত হুম প্রাণীকে হোস্ট করতে পারে, থাকার জায়গা দেয়, রুস্টিং এর জায়গা দেয়, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কিন্তু এই একদম ধরনের গাছগুলো কিন্তু পারে না। এবং এটা দেখা দেখি যেটা হয়েছে, মানে ইউক্যালিপটাস বা আকাশমণি সরকারি ভাবে সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে অনেক সময় লাগানো হয়, লোকে এটা দেখা দেখি ইন্সপায়ার্ড হয়ে লম্বু বলে একটা গাছ, স্পিসিসটা আমি জানি না, এই ধরনের গাছের চাষ অনেক বাড়িয়েছে, মানে কাঠ ব্যবসা করার জন্য। এটা আমাদের সুন্দরবনের জন্য কিন্তু বেশ ডেট্রিমেন্টাল এটা। হুম হুম, হুম, একদমই। নীলাঞ্জন, তোমার অনেক কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুমি পলিনেশন নিয়ে অনেক কাজ করেছো। এবং সুন্দরবনে এই যে তুমি বললে যে প্রচুর সল্ট ওয়াটার ইন্ট্রুশন হয়েছে, এবং এর জন্য তো সুন্দরবনের প্রচুর নেটিভ ধান এবং এই যে স্পিসিসগুলো রয়েছে সেগুলোরও তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো আম, আম, তুমি যেরকম বলেছিলে আগে যে সিড প্রিজার্ভেশন নিয়ে তোমরা কাজ করছো, তো এ এ- এটা কবে থেকে শুরু হয়েছে, এবং এই এই উদ্যোগ আহ, মানে ইন্সপিরেশন কি ছিল? এটা ছিল ইয়াস। ইয়াসে আমি বারবার এটা বলি, মানে এটা একটা খুব আমার কাছে এটা খুব মেমোরেবল একটা নাইট। ইয়াসে তখন আমরা কাজ করছি 15-20 দিন টানা কাজ হওয়ার পরে, খুব না ডিপ্রেসিং ছিল ইয়াসের আচ্ছা, পিরিয়ডটা। ইয়াস হচ্ছে আর একটা সুপার সাইক্লোন যেটা সুন্দরবনে আছড়ে পড়ে। হ্যাঁ, হ্যাঁ। 20 সালের পরেই, মানে আমফানের পরেই, ব্যাক টু ব্যাক আমফান, হুম 20 সালে, 21-এ ইয়াস। তো ইয়াসে আর কি এত ক্ষতি হয়েছিল, এত ম্যাসিভ। এবং আমি ঠিক জানি না, আমাকে খুঁজতে হবে যে এখনো স্ট্যাটিস্টিক কিছু এসছে কিনা, তার স্ট্যাটিস্টিক্স কি দিয়েছে কিনা। আমার তো ধ্বংস দেখে মনে হয়েছিল, ম্যাগনিটিউড দেখে, যে এটা আয়লাকে সার্পাস করে গেছে ইয়াস, এতটাই বেশি আর কি। তো আমরা খুব ডিপ্রেস ছিলাম, মানে চারিদিকে এত নোনা জল, এত মানে সবকিছু পচে গেছে নোনা জলের প্রভাবে। সে সময় মেয়েরা, আমাদের একটা গ্রামে কাজ করছিলাম, দুর্গাচুটি গ্রাম পঞ্চায়েতে।
মানে খুব ডিভাস্টেটিং একটা অবস্থা, পুরো গ্রাম ডুবে গেছে। লোকজন 1.5-2 মাস রাস্তার উপরে তাঁবু খাটিয়ে এখানে ওখানে তাঁবু খাটিয়ে থাকছিল সেই সময়টা। তখনও গ্রাম থেকে জল সরেনি, মেয়েরা একটা পিকনিক আয়োজন করেছিল। একটা সবাই মিলে যেমন হয়, চাল ডাল এক জায়গায় এনে খাওয়া দাওয়া হবে, একটা কাজের মধ্যে একটা রিলিফ আর কি। তা সেখানে আমাদেরও ডেকেছিল, একসঙ্গে খাওয়া দাওয়া হবে। সেখানে বয়স্করা কিছু ধানের নাম করছিল, নিজেদের মধ্যে আলোচনা করছিল আর কি। আমি শুনছিলাম চুপচাপ। এই যেমন মালাবতী, ভুঁড়ি, তারপরে নাঙলমুড়া, এই ধরনের কিছু ধানের নাম করছিল। বলছিল এই ধানগুলো থাকলে আজকে আমাদের অনেক সুবিধা হতো। আমাদের বিক্রি হোক না হোক, চাষি অন্তত না খেয়ে মরতো না। কারণ অনেক দুর্যোগ হলেও, অনেক ন্যাচারাল ক্যালামিটিস হলেও এই ধানগুলো কিন্তু থ্রাইভ করে এবং আহ, ওরা বেঁচে থাকে, খুব রেজিলিয়েন্ট আর কি। এটা কেন বলছে, কারণ গ্রিন রেভলিউশনের পরে আস্তে 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 করে সুন্দরবন থেকেও এই ধানগুলো উঠে গেছিল। এবার হুম যেমন সারা ভারতবর্ষে আহ, যারা আদি কৃষক যারা, তারা যেরকম তাদের অঞ্চলের মতন করে ধান আবিষ্কার করেছেন, রাজস্থানের কৃষক রাজস্থানের মতো করে, পাহাড়ের কৃষক পাহাড়ের মতন করে, আমাদের ডেল্টা মানে আমাদের বদ্বীপ উপকূলেও কিন্তু উপকূলের যে কৃষকরা তারাও কিন্তু ধান আবিষ্কার করেছিলেন, অর্থাৎ ধানের ভ্যারাইটি আর কি। হুম হুম মানে ওরা যে সার্টিফাইড কিছু ভ্যারাইটি আবিষ্কার করেছিলেন, যেমন সুন্দরবনেই সৃষ্টি হওয়া আবিষ্কৃত হওয়া ধান, সুন্দরবনের কৃষকের দ্বারা সল্ট টলারেন্ট, হাইলি সল্ট টলারেন্ট ভ্যারাইটি, মাতলা একটা ধানের ভ্যারাইটির নাম। আচ্ছা হ্যামিল্টন সাহেবের কাজে খুশি হয়ে হ্যামিল্টনের নামে একটা ধান, তাকে ট্রিবিউট জানিয়ে, তার যে সমবায় ভিত্তিক যে কারবার গোসাবাই, তাকে ট্রিবিউট দিয়ে একটা ধান হ্যামিল্টন নাম রেখেছিলেন কৃষকরা। অলি বলে একটা ধান একেবারেই আর চাষ হয় না। অলি ধানটা এখন আমার মাস্টারমশাই দেবলদেবের কাছে আছে। দেবলদেবের যে লাইভ জিন ব্যাংক বসুধা, 1480টা প্রজাতির, সরি 1480টা ভ্যারাইটি, প্রজাতি বলে না, 1480টা জাতের দেশি ধান আছে, যেটা আর কি এশিয়ার নন গভর্নমেন্টাল সবচেয়ে বড় কি জিন ব্যাংক আর কি। সেখানে অলি আছে, আর কোথাও নেই। বা ধরো মৌলে ধান, লাল জোয়ারি, এই যে ধরনের ধানগুলো, এরকম কিছু ধান কিন্তু চাষিরা করতো। আবার আশপাশের জেলা মেদিনীপুর, হাওড়া, হাওড়ার মালাবতী বা ওড়ামেটে, এই ধানটা খুব ফেমাস আমাদের ডেল্টা, আমাদের উপকূল অঞ্চলে। কারণ মালাবতীর একটা জেনেটিক ক্ষমতা হচ্ছে, জেনেটিক মানে গুণ হচ্ছে, মালাবতী একদম শুয়ে পড়লেও ঝড়ে বা কিছুতে ওর একটা শরীরের একটা অংশ ধানটা নিয়ে আবার উঠে দাঁড়ায়। এটা একটা হিউজ একটা মানে বেনিফিট। হুম হুম। তো চাষিরা এভাবেই তাকে তৈরি করেছিলেন। মানে আমার অনেক তখন মাথায় গেল, রেজিলিয়েন্ট এই ধানগুলো। হয় বুঝলে? মানে হুম ধানটা না পড়ে গিয়ে আবার ওঠে। ধানটা হয়ই হুম হচ্ছে তোমার 6.5 7 ফুটের বা 7.5 ফুটের উপরে হাইট হয়, মানে আমারও মাথার উপরে আরো 1-1.5 হাত। ওটা পড়ে যায় কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে, আবার কিন্তু উঠে দাঁড়ায় ধানটা। ধানের একটা হুম। অংশ থেকে ধানটা উঠে দাঁড়ায়, ওই ধানের যে শীষটা প্যানিকেলটা, ওটা নিয়ে উঠে দাঁড়ায়, এবং উঠে দাঁড়ায় প্রায় সেটা 2.5-3 ফুট আর কি। আচ্ছা তো আচ্ছা। এটা খুব বিরাট একটা মানে বেনিফিশিয়াল ধান আর কি, মানে দেশি ধান। তো আমি তখন থেকেই মাথায় নিলাম যে আমাকে এই ধানগুলো খুঁজে আনতে হবে। তো আমার সহকর্মী যারা তখন ছিলেন, এখনো আছেন, অমলদা, সোমদা, এদেরকে আমি সঙ্গে সঙ্গে জানালাম যে যে আমরা এই ধানগুলো খুঁজবো এবং এই ধানগুলোর চাষ পুনরায় আবার শুরু করব। আমরা লোকালি কিছু ধান, আমাদের আশপাশে একজন ছিলেন সুধাংশু দে বলে, উনি ওনার মতো করে করছিলেন। তো ওনার থেকে কিছু ধান, আহ উত্তরবঙ্গের একটি সংগঠন ফিয়াম বলে, তার থেকে কিছু ধান আমরা নিলাম বেছে বেছে। যে যে ধানগুলো গভীর জল সইতে পারে, যে ধানগুলো নোনা জল সহনশীল, মানে নোনা বন্যা হয়ে যাওয়ার পরেও যে ধান হতে পারবে, হ্যাঁ, এই ধরনের ধান আমরা নিয়ে 2022 সাল থেকে কাজটা শুরু করি। ধানের বীজগুলো ছড়িয়ে দেওয়া হয় পাথর প্রতিমা, সাগর, নামখানা, 3 জায়গায়। শুরু করেছিলাম ওই 4-5 জন কৃষকের সঙ্গে এবং মাত্র কয়েক কাঠা জমি দিয়ে। আজকে 2025 সালে শেষে এসে আমাদের কৃষক সংখ্যা হয়ে গেছে 20-র উপরে। সমবায়তে বাহ। এমনি টোটাল মেম্বারের সংখ্যা 40+ এখন। আর জমি হচ্ছে, টোটাল জমি হচ্ছে 32 বিঘা, আমাদের ছিল কয়েক কাঠা। এখন টোটাল বাহ দেশি বাহ বাহ। ধানের আওতায় আছে 32 বিঘা জমি। এবং আমরা হাতে রেখেছি 35টা জাতের ধান। হুম হুম আহ সবকটারই চাষ হয় এবং পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা চলছে যে কোন ধানগুলো পড়ে গেলে আবার উঠতে পারে। হুম মানে হুম চাষ করে করে দেখছি আমরা যে কোন ধানগুলো পড়ে গেলে উঠতে পারে। প্রথমত কে পড়ে গেল, কে পড়লো না, যারা পড়ে গেল তারা কি উঠে দাঁড়াতে পারলো, কারা উঠতে পারলো, তাহলে এবং এই যে উঠতে পারলো সেটা কত সময় নিয়ে উঠলো। কেউ দেখা গেল হুম পড়ে যাওয়ার 12 ঘন্টার মধ্যে উঠে গেছে, কেউ একদিন, কেউ 2 দিন পরে। তো এরকম করে একটা তার একটা লিস্টও করা হচ্ছে আর কি।
এবং হুম থরলি হুম স্টাডি চলছে যে এই যে পড়ে যাওয়া বা পড়ে না যাওয়া বা উঠে দাঁড়ানো, এর মেকানিজমটা কি, কোন কোন হুম হুম জেনেটিক পাথওয়ে এটাকে নিয়ন্ত্রণ করে, বা আমরা কিভাবে এটাকে এনহান্স করতে পারি, করার কোনো সুযোগ আছে কিনা আমাদের হুম চাষ হুম পদ্ধতিতে। হ্যাঁ, তো এটা আমরা বোঝার চেষ্টা করছি। অবশ্যই সেখানে ইল্ডের ব্যাপারটাও আছে, রোগ প্রতিরোধ করার ক্ষমতার ব্যাপারটাও আছে। আমরা প্র্যাকটিস করে দেখেছি যে এই যে এখন প্রচুর তো পোকা টোকা লাগে ধানে, আমরা হুম হুম কিছুই ট্রিটমেন্ট করি না। মানে আমাদের কীটনাশক তো দূরের কথা, হুম হুম আমাদের অনেক চাষি সারও দেয় না এক দানা, তাতেও দেখা যাচ্ছে পোকা সেরকম লাগছে না, এবং ফলন তো ভালোই হচ্ছে আমাদের। এবং কোথাও কোথাও ফলন, মানে যেটাকে হাই ইল্ডিং ভ্যারাইটি বলে, অ্যাকচুয়ালি হাই ইল্ডিং ভ্যারাইটি বলে কিছু হয় না, কারণ আমাদের অলরেডি হাই ইল্ডিং ভ্যারাইটি ছিল, ইন্ডিজেনাস যে সিডস প্যাডি অলরেডি ছিল আর কি। মানে নট অনলি প্যাডি বাট সুন্দরবনের যে চৈতি কালী মুগ, মুগ ডাল, সেটা দেখা হুম যাচ্ছে বাজারে যত ভ্যারাইটি আছে, মানে হাইব্রিড ভ্যারাইটি, সরি হাই ইল্ডিং ভ্যারাইটি, তাদের থেকেও বেশি ফলন। হ্যাঁ, তাদের হুম থেকেও হুম বেশি হচ্ছে মানে নিউট্রিশাস। তো এরকম অনেক আছে, বেগুন বা সবজিও আছে বিভিন্ন রকম। হুম হুম সেটা একটা মিথ্যের আকারে করা হয়েছিল, আমরা সেগুলোকে রেকর্ড করছি এবং তাদের চেষ্টা করছি যতটা সম্ভব তাদের যে রেজিলিয়েন্সটাকে রেকর্ড করা, যে তারা কি কিভাবে রেজিলিয়েন্স শো করছে, হুম তাদের হুম ইল্ড কত হচ্ছে। এবং একটা একটা রেঞ্জ অ্যালাউ করা হচ্ছে যে একদম একদম জিরো ইনপুট টু মাঝামাঝি মাঝারি একটা ইনপুট, আর কিছু একটু বেশি ইনপুট, অর্থাৎ তুমি এখানে এলে তিন চার ধরনের স্যাম্পলই দেখতে পাবে, যে একদম কিছু ইনপুট দেওয়া হয়নি এরকম ধানও দেখতে পাবে, আবার কিছু ইনপুট দেওয়া হয়েছে এরকম ধানও দেখতে পাবে। আমরা হুম অ্যালাউ করছি চাষিদেরকে তাদের মতন করে পরীক্ষা নিরীক্ষা করতে। আমরাও কিছু কিছু তাদের মতামত দিচ্ছি বা আমরাও প্র্যাকটিস করছি আর কি। এবছর হুম আমরা হুম দেওয়ালদের কাছ থেকে, মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখে নেব। আমি যাবো শিখতে এবছর, যে ধানের জেনেটিক ক্যারেক্টার কি করে নিখুঁত ভাবে আর কি বজায় রাখতে হয় প্রত্যেক বছর, রোগিং হুম হুম করে করে, এটা টেকনিকের আর কি, হুম কিভাবে হুম করতে হয়। কারণ আদারওয়াইজ আমরা হারিয়ে ফেলবো, এই গুণগুলো হারিয়ে একদমই ফেলবো। একদম সেজন্য এই এটা সিড আমাদের শিখতে হবে। একদমই এই সিড প্রিজার্ভেশনের আরেকটা বড় পার্ট, যেটা হচ্ছে এই যে ধানগুলো তৈরি হচ্ছে তার একটা মার্কেট থাকা। কেননা হুম যদি এই এই যে বিভিন্ন ভ্যারাইটি ধানের, যেমন লোকজন ধরো আহ, ভালো চা, বিভিন্ন ধরনের চায়ের ভ্যারাইটি খোঁজেন বা ফলের ভ্যারাইটি, এবং এই বিভিন্ন যে ধানগুলো রয়েছে তার যদি মার্কেট তৈরি হয় তাহলে নিশ্চয়ই চাষিরা আরো বেশি এই হুম ধরনের ধান ফলাতে আরো ইন্সপায়ার্ড হবেন। তো হুম বর্তমানে এই যে ধানের মার্কেট কি রকম, বা এই নিয়ে যে সিড প্রিজার্ভেশনের আরেকটাও তো পার্ট হওয়া উচিত, যে হুম। এটাকে মার্কেট কিভাবে করা হবে, সেই নিয়ে দেখো এটা প্রথম তোমাদের থেকেই, কি ভাবা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে? এটা এটা প্রথম থেকেই মাথায় ছিল। আমি কোনোদিন ভাবিনি যে আহ, আমার তো এইসব জায়গা থেকে কোনো নিজস্ব কোনো রোজগার নেই, এটা টোটালটাই ভলেন্টারি। কিন্তু এবং আমি কোনোদিন ভাবিও নি যে বাই ক্যারিয়ার আমি কখনো মানে ব্যবসায় হাত লাগাবো, বা আই উইল বি পার্ট অফ আ চেইন আর কি, বিজনেস হুম চেন। কিন্তু কাজ করতে এসে দেখলাম যে এগুলো এগুলো মোর দ্যান বিজনেস, মানে এগুলো খুব ডিপ রুটেড। হুম মানে হুম ধরো হ্যাঁ জসীমউদ্দিনের ছড়া আমরা পড়ছি, যে যে শালি শালি ধানের চিড়ে দেবো বিন্নি ধানের খই, ঠিক আছে, বা সেখানে কবরী কলার কথা আছে কবিতার মধ্যে। তাহলে দেখা যাচ্ছে যে আহ, লেখার মধ্যে দেশি ধান, দেশি ফল সবজির উল্লেখ আছে। আবার যখন সীতাশাল ধান নিয়ে পোস্ট করলাম এবছর, সীতাশালের আমাদের একটা ধানের তো ছোট ছোট লিটারেচার তৈরি করি আমরা, প্রত্যেক বছর চেষ্টা করি। তো এবছরও করছিলাম, দেখলাম ব্যাপক করে প্রচুর মানুষ সেটা দেখেছেন সেই পোস্ট, এবং প্রত্যেকটা জেলা থেকে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে প্রচুর মন্তব্য করেছেন। সেখানে বারবার অনেকে লিখছেন যে আমরা কিশলয়ে পড়েছিলাম চতুর্থ ভাগে, পাহাড়ের নিচে হাট বিভূতিভূষণের লেখা, সেখানে আমরা সীতাশাল ধানের নাম পড়েছিলাম। বালাম একটি ধান, যেটা আসলে কিন্তু বালাম ধানটার নাম না, বালাম আসলে নৌকার নাম, আচ্ছা বরিশালের বালাম আর কি। তো তো দেখলাম যে আমি খুব ডিপ রুটেড, এটা তো একটা ব্যাপার। এবং মানুষ এখন যেহেতু আপরুটেড হয়ে গেছে, ফলে মানুষ খুব নস্টালজিক হয়ে গেছে আর কি। মানে মানুষ নিজের সবকিছুর মধ্যে একটা খোঁজার চেষ্টা করছে। একটা হুম শাড়ি হুম কিনলেও সেখানে সে অনেকেই চাইছে যে এটা স্টোরিটা কি, মানুষ আস্তে আস্তে এটার প্রতি একটা একদম আকর্ষণ বোধ করছে আর কি। প্লাস ধরো প্যান্ডেমিকের পরে একটা জিনিস হয়েছে, সামহাও প্যান্ডেমিক এটা শিখিয়ে গেছে আমাদের যে আমাদের একটু হেলথ কনসাস হতে হবে, আমাদের একটু অর্গানিক খেতে হবে, একটু হুম দেশি হুম জিনিসের দিকে ঝুঁকতে হবে।
ফলত এখন না মানে চামরমণি খোঁজা বা বাঁশকাঠি খুঁজছে, বা নতুন ধান ধরো মালাবতী অনেকেই চিনতো না, কিন্তু নামে মুগ্ধ হয়ে গেছে যে মালাবতী নামটাই এত সুন্দর। আর হুম বাজার তো অবশ্যই খুব ভালোই হচ্ছে আমি বলবো। আমাদের রাদার প্রচন্ড আর কি চাহিদা আছে সে জায়গায়, সেই তুলনায় আমরা যোগান খুবই কম দিতে পারি। আহ, কারণ ধানগুলো চালগুলো সত্যি খেতে খুব ভালো। তো অসুবিধা হচ্ছে না। আর আরেকটা জিনিস তোমাকে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে দেখো, গ্রিন রেভলিউশন হয়ে গেছে কবে, হুম বাজারে অনেক লড়াই হয়েছে, দেশি ধানের ফলন কম, অমুক তমুক, সে অনেক কিছু হয়েছে, দেশি ধানগুলো হারিয়েও গেছে অনেক। কিন্তু তুমি যদি দেখো ইন্ডিয়ার এক্সপোর্ট বিজনেস, বাসমতি একটা ধান যেটা কিন্তু হুম প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেয় ভারতবর্ষকে। একদম। তারপরে ধরো জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া হতোই না যদি খেজুর গুড়ের পাশাপাশি ওই কনকচুর ধানের খই না হতো। ওই নরম সুগন্ধি খই, কনকচুর একটা খুব স্ট্রংলি অ্যারোমেটিক রাইস, অপূর্ব খেতে, এবং তাতে মরিশালের খইও লাগে তো। এইটা তারপরে ধরো ভাতের চাল বিখ্যাত, লোকে তুলাই পাঞ্জির নাম করে। খিচুড়ি খেতে গেলে লোকে গোবিন্দভোগের নাম করে। আজকাল তারপরে কালো নুনিয়া জিআই ট্যাগ পেলো কোচবিহার থেকে। হ্যাঁ, উত্তরপ্রদেশের কালা নমক, সুজাতার পায়েস বলে যে ওই চালে তৈরি ছিল, যেটা গৌতম বুদ্ধকে ওরা যিনি ওটা খেতে দেন আর কি, ওই পায়েসটা। তো তুমি দেখো এত বছর পরেও কিন্তু বাজারের যে এস্থেটিক বা খাদ্যগুণ বা সব দিক থেকে বিক্রি বাটা বা একটা যে প্রিমিয়াম একটা প্রোডাক্ট, সেটা তৈরি হচ্ছে কিন্তু সেই শেষ পর্যন্ত দেশি দাম থেকেই হচ্ছে। মানে ওগুলো হুম না হলে কিন্তু হতো না আর কি। তো এটা একটা বড় দিক যে এত কিছুর পরও বা দুধের শখ, আমরা দক্ষিণ চব্বিশ পরগনার লোক, হুম দক্ষিণ চব্বিশ পরগনার অজস্র মানুষ দুধের শখ ছাড়া খাই না। তো হুম এত কিছুর মধ্যেও কিন্তু হাই ইল্ড, অফকোর্স বাজারে এমন কিছু ধান আছে যেগুলো ইল্ড দুধেশ্বরের থেকে হয়তো বেশি, কিন্তু দুধেশ্বরের কাছে তারা দুধেশ্বর কিন্তু হেরে যায়নি। তো হুম আমি এটা দেখলাম, অবজার্ভ করলাম। তো সেটা দেখে আমার মনে হলো যে বাজার তো আসলে এরাই ধরে রেখেছে। এবার তুমি হুম তাহলে বলবে যে তাহলে এত ধান চাষ হচ্ছে কেন? এখানে পলিসি ব্যাপার আছে। সরকার যে ধান কেনে, সেখানে সরকার মোস্টলি মোটা ধান কিনতে চায়। মোটা ধান মানে যেগুলো বাজারে বিক্রি হয়, অনেক দেশি ধান এটা মোটা কেন ধান ছিল। মোটা ধান? এ, মোটা দেখো ধান এটার, আমি না এটার এক্সাক্ট রিজন ঠিক জানি না, আমাকে এই রিজনটা খুঁজতে হবে। আমি খুব রিসেন্টলি একটা কাজ করছি এটার উপরে। কিন্তু এটা জানি যে সরু ধান কিনতে চায় না, সরু ধান সুগন্ধি ধান। হুম হুম কৃষকদের বক্তব্য হচ্ছে যে সরকার কিনলে আমরা করব, সরকার যদি সরু ধান কেনে সুগন্ধি ধান কেনে, তাহলে আমরা নিজে খাওয়ার জন্য যেটা অল্প করে করছি, যে অল্প করে দাঁড়শাল করেছি, একটু চীনা কামিনী করেছি, একটু কামিনী ভোগ করেছি, এগুলোই বাড়িয়ে দেবো। কিন্তু সরকার তো কিনছে না, সরকার তো কেনে মোটা ধান। আর মোটা ধান মানে ওই বাজারের যে বীজ, মানে কোম্পানির যে বীজের ধান আর কি। হুম হুম ললাট, প্রতীক্ষা, ধনুর্বাণ, ধনুর্বাণটা যদি মোটা নয়, সরু চালই, কিন্তু বেশিরভাগই মোটা আর কি, কখনোই সেটা দুধের স্বরের মতো সরু নয় বা বালামের মতো সরু নয়। হুম এটা হুম রিজনটা আমি জানতে হবে আমাকে। বাট এটা একটা বড় কারণ যে আহ, হুম মানে লোকে এটা কেনে না, কারণ জানে যে বিক্রি হবে না, দাম পাবে না ভালো আর কি। হুম 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 তো হ্যাঁ, যেটা আমি শেষ করি যে মার্কেট তো খুবই ভালো মার্কেট আর কি, মানে খুবই পসিবিলিটি আছে এবং হচ্ছে, অলরেডি অলরেডি হচ্ছে। হুম আমরা কতগুলো আমাদের সমবায় একটা ইশতেহার আছে, একটা ম্যানিফেস্টো আছে, যেখানে তার বলতে পারো যে একটা আদর্শ বা কোড অফ কন্ডাক্ট বা বলতে পারো একটা কনস্টিটিউশনের মতো। সেখানে আমাদের হুম ফার্স্ট প্রায়োরিটি ছিল কৃষকের ফুড সিকিউরিটি, অর্থাৎ এমন বীজ তার হাতে থাকবে যে সে যেন এনি গিভেন ক্লাইমেটিক সিচুয়েশন কন্ডিশন সে যেন খেয়ে পড়ে বাঁচে প্রথমে, এটা ফার্স্ট। তার নিউট্রিশনের জায়গাগুলো যেন ঘাটতি না হয়। আর 2 নম্বর হচ্ছে তার উদ্বৃত্ত যেটা হবে সেটা কিছুটা স্থানীয় বাজারে সে এমনি বেচে। আর বাকিটা আমার ওই সদর বা শহরে কাছাকাছি যেটা আছে। কারণ এখানে একটা জিনিস, কার্বন ফুটপ্রিন্টের কথাটা কিন্তু মনে রাখতে হবে। মানে আমি হয়তো পাঠাতেই পারি সারা ভারত জুড়ে, বা বিদেশ থেকেও দু একটা জায়গা থেকে বলেছে যে পাঠাতে, কিন্তু আম, সেটা হয়তো আমরা কোনো সময় দিতেও পারি, কিন্তু দেওয়াটা আদর্শগতভাবে ঠিক হবে না, সেই জন্য আমরা হয়তো কখনোই হয়তো না, আমরা পাঠাবোই না কখনো। কোনো বন্ধুকে দিলাম, এই ধরো তোমাকে হুম দিলাম হুম কিছু, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা আমরা রেগুলার ব্যবসা করতে পারবো না, কারণ হুম আইডিয়ালি সেটা ঠিক হবে না, কার্বন ফুটপ্রিন্ট অনেক বেড়ে যাবে। বাট আমি বলবো পশ্চিমবঙ্গে যা বিক্রির মানে সুযোগ আছে, বা সুন্দরবনের, গ্রেটার সুন্দরবনে বা জেলায় যদি বিক্রির যে সুযোগটা আছে, সেটাই বিশাল, সেটা হলেই হুম এনাফ আর কি। এবং আরেকটা শর্ত ছিল যে কৃষকরা যে দামটা ক্যালকুলেট করছে সেটা দিতে হবে, সেটাতে কিন্তু নেগোশিয়েট করা যাবে না। হুম আমরা হুম এখানেও সব, আমরা সেই রকম কোনো সংগঠনের সঙ্গে কাজ করি না যারা নেগোশিয়েট করে।
কারণ কি জানো তো, মানে চাষিদের তো কোনো ক্লাইমেট কোনো কম্পেনসেশন নেই। হুম। ফলে একজন চাষি একদম। তার যে খরচটা সে করলো, তারপরেও তার যে লস এন্ড ড্যামেজ গুলো হবে সেই বছর এবং পরের বছর, সেইটা কম্পেনসেট কে করবে? একদমই। ফলত এবং এই ফলত ক্লাইমেট রিলেটেড আনসার্টিনিটি গুলোই ধরো, আবার যদি আর একটা সুপার সাইক্লোন আসে, এই এমনকি সমস্ত। ধরো মানে জানো তো, আমরা আলোচনা করছিলাম যে এই যে ধরো আমাদের 4-5 বছরের যে কাজ, এত ডেটা আস্তে আস্তে ডকুমেন্ট করা শুরু করছি সেগুলোকে, আহ এটাও কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যেতে পারে আবার যদি একটা ওই ইয়াসের মতো বড় সাইক্লোন হয়। মানে হুম প্রচন্ড ক্ষতি হবে আর কি। যদিও বীজটা আমরা খুব নিরাপত্তার সঙ্গে রাখছি, আশা করি হুম বীজটা হারাবে না। কিন্তু আমাদের যে সেন্টার, আমরা একটা ঘর ভাড়া নিয়ে কাজটা করছি এখন এই এই বছর থেকে, যাতে বীজটা অন্তত সুরক্ষিত করে রাখা যায়। একটা ছোট লাইব্রেরি, চাষিরা এবং আমরা মানে সকলে মিলে একটু সিনেমা দেখার ব্যবস্থা, একটা হুম হুম মানে কিছু নমুনা থাকবে, লোকে গিয়ে বসতে পারবে, দুটো সেমিনার করা যেতে পারে, এরকম একটা ছোট স্পেস করেছি আমরা। হুম হুম আহ, তো সেখানে বীজটা রাখছি, কিন্তু চাষির হাতে যে বীজ, সেটা কিন্তু ওরকম ইয়াসের মতো বন্যা হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে একদম। সেটাকে কে কম্পেনসেট করবে? ফলে তো একদম। ওইটুকু রেটের সঙ্গে কম মানে নেগোশিয়েট করা উচিত না, হবে না, হয় না আর কি। যে কোনো ফসলের ফলনের জন্য আহ, পরাগ সংযোগ বা এই জার্মিনেশন একটা বড় ঘটনা। এবং বিরাট তুমি জিনিস। যেমন সিড ব্যাংক বানাচ্ছ এবং বিভিন্ন বীজ সংরক্ষণ করছো, তার সাথে সাথে তোমার আরেকটা কাজ এপিকালচার নিয়ে। তো আমি ওই বিষয়ে একটু জানতে চাই। যেহেতু সুন্দরবনে নানান ধরনের ফুল আসে এবং বিভিন্ন প্রজাতির মৌমাছিও রয়েছে, এবং সুন্দরবনের প্রচুর মানুষ যারা ট্র্যাডিশনালি মধু সংগ্রহ করে বাঁচতেন। তো বর্তমান পরিস্থিতিতে যেমন এখন বলা হচ্ছে যে এই সল্ট ইন্ট্রুশন হচ্ছে, এবং এই পরপর বিভিন্ন ধরনের যে ন্যাচারাল ডিজাস্টারগুলো হচ্ছে, তো এর হুম সাথে সাথে এই আহ, যেমন বিভিন্ন ফুলের যে কেমিক্যাল কম্পোজিশন সেটাও কিছুটা চেঞ্জ হচ্ছে, এবং হুম তার সাথে সাথে মৌমাছিদের যে আচার আচরণ তাও তো চেঞ্জ হচ্ছে অনেক ক্ষেত্রে। তো তুমি এপিকালচার নিয়ে সুন্দরবনে কি কি কাজ করছো, এবং আহ, এই এটা এর সম্পর্কে যদি আরেকটু বলো। উম, আমি না এখন এপিকালচার থেকে একটু সরে এসেছি, মানে আমি ইন দ্য সেন্স ওই বাক্সতেই মৌমাছি পালন করাটা আমি এখন ঠিক এখন আর খুব ওই কাজটা নিয়ে ভাবছি না। ও কাজটা হচ্ছে হোক, বাট আমার কেরম মনে হলো বলতো, যে ধরো সুন্দরবনের কথা যদি বলি, সুন্দরবনের রেসপেক্টে, সুন্দরবনের জঙ্গল এবং সুন্দরবনের ক্ষেত খামার বাগানে যারা পলিনেটার, ধরো ভোমরা, আর মৌমাছিদের মধ্যে লেসিওগ্লসাম, সেরাটিনা, একটা মেটালিক গ্রিন কালারের মৌমাছিকে বলা হয় সেরাটিনা, ছোট্ট এইটুকার মৌমাছি, ব্লু ব্যান্ডেড বি, ভোমরাই তো আছে 2-3 রকমের। এছাড়াও আরো প্রচুর বি, মেগা মেগা কার্লিড বলে একটা মৌমাছি আছে। এরকম অনেক ধরনের মৌমাছি সুন্দরবনে আছে। এরা কিন্তু বেশিরভাগই একা থাকে। এই যে ধরলাম বললাম যে ব্লু ব্যান্ডেড বির কথা, এ হচ্ছে ঝুরঝুরে মাটিতে বাসা বানায়, মাটির তলায় থাকে। ভোমরারাও কাঠের মধ্যে বাসা বানায়, তুমি জানো, কাঠের আসবাবপত্রের মধ্যে বা বাঁশের এর মধ্যে বা কোনো মানে মরা কাঠের গায়ে গর্ত করে। সেরাটিনারাও তাই। এই যে মৌমাছিরা, এদেরকে মৌমাছি বলেই লোকে চেনে না, অনেকে পোকা বলে ভাবে এগুলো এদেরকে। অনেক সময় চাষিরা দেখা যাচ্ছে মনে করছে যে হুম তাদের যে বেগুনের ক্ষেত, সেখানে ভোমরা এলে ভাবে যে ভোমরা হয়তো বেগুনের ক্ষতি করে দেবে। কেউ বলে যে মৌমাছি ফুল খেয়ে ফেলবে, এরকম ভ্রান্ত ধারণাও আছে মানুষের মধ্যে। আমাদের স্কুলের যে জীবনবিজ্ঞান বই, সেখানে কিন্তু মৌমাছি মানে অনলি হানি বি কথা পড়ানো হয়। আহ এখন ভারতবর্ষ ছেয়ে হুম গেছে বেশ কয়েক বছর হলো, বেশ কয়েক দশক, নট বছর, এপিস মেলিফেরা দিয়ে। ঠিক যেরকম বাইরে থেকে একসময় ধান গম এসেছিল, বাইরে থেকে অন্য দেশ থেকে একটা সময় তুলো এসেছিল এখানে, আম, এবং আমাদের দেশের যে ভ্যারাইটি, তারা কোণঠাসা হয়ে পড়েছিল। এখানেও তাই হয়েছে। সারা দেশে কয়েক লক্ষ বিকিপার এবং কয়েক কোটি হয়তো মানে মেলিফেরার বাক্স, তাতে যেটা হয়েছে যে একটা সিস্টেমের মধ্যে প্রচুর ইন্ডিজেনাস বি তো ছিলই, তারপরে আবার নতুন করে বি এসছে, হুম হুম যে বিরা কিন্তু হিউম্যান ব্যাকআপ পায়। এটা খুব ইম্পর্টেন্ট।
এপিস ডরসাটা হুম চাক বাঁধে মৌমাছি, বড় ডাক মৌমাছি, রক বি, তারা সুন্দরবনের ম্যানগ্রোভ পলিনেশনে একটা বিরাট ভূমিকা পালন করে। সারা দেশের পেঁয়াজের ক্ষেত, আরো আপেলের বাগান, বহু মানে তুমি যদি কমার্শিয়াল পারপাসেও দেখো, তাদের বিরাট ভূমিকা। স্টিংলেস বি একদম ক্ষুদ্র, বিরাট ভূমিকা। এপিস সেরানা ইন্ডিকা দেশি মৌমাছি। কিন্তু এদের মধ্যে একটা না কম্পিটিশন হচ্ছে প্রবল ভাবে। তবু ভালো যে এরা দল বেঁধে থাকে। এরা এদের কালেকটিভ পোটেনশিয়াল বলবো না, কালেকটিভ রেজিলিয়েন্স অনেক বেশি। কিন্তু যে মৌমাছিগুলো একা থাকে বাট সারা দিন ধরে আমাদের এখানে পলিনেশন করে, হুম তারা খুব ইম্পর্টেন্ট। স্পেশালি আমি বলতে চাই, বারবার বলতে চাই, যে এই যে ভোমরার কথা বললাম, এই যে ব্লু ব্যান্ডেড বি, আরো দু এক রকমের আছে, সেই দু এক রকমকে আমি এখনো শনাক্ত করতে পারিনি। দেখতে হবে স্যাম্পল নিয়ে। তারা বাজ পলিনেশন করে, সনিকেশন বলে এটাকে। মৌমাছি, আমাদের সোলানেসি গোত্রের যারা উদ্ভিদ, এই তোমার বেগুন, টমেটো, লঙ্কা, এরা, এদের ফুলগুলোর ভেতরে এই অ্যান্থার গুলোকে বলে পলিসাইডাল অ্যান্থার। এদের ভেতরে পোলেনটা খুব শক্ত করে আবদ্ধ থাকে। সাধারণ মৌমাছি যারা মানে হানি বি বা এরা, ওরা কিন্তু গেলে পোলেনটা পাবে না। হুম এই মানে আচ্ছা ভোমরা এবং ব্লু ব্যান্ডেড বি, যাদের এই ক্ষমতাটা আছে, যে তাদের যে ফ্লাইট মাসেল যেটা থোরাক্সে, সেটা দিয়ে ফুলটাকে জড়িয়ে ধরে ফুলটাকে ওরা শেক করে। একটা ডেফিনিট একটা কম্পাঙ্ক হয়, সেই কম্পাঙ্ক ওরা শেক করে। সেটা গানের হিসেবে কখনো সি, কখনো সি শার্প, ডি, ডি শার্প, এরকম একটা স্কেল হয় তার। সেইখানে তারা আচ্ছা করে এবং তাতে ঝাঁকানি দিলে পরাগ রেণুটা বের হয়ে আসে। আচ্ছা হ্যাঁ, তো এটা না হলে কিন্তু অত ফলন কিন্তু হবে না। আর ফল না হলে জার্মিনেশনের প্রশ্নই নেই। এই হুম এই যে হুম পার্টিকুলার যে উম, গুণটা, জেনেটিক গুণটা, এটা হানিবিদের নেই। এটা হচ্ছে কোএভলিউশন, যে ওই ফুলগুলোর সাথে এই ভোমরা বা এই ব্লু ব্যান্ডেড বি গুলো কিন্তু কোএভলিউশন তাদের হয়েছে বা সহ অভিযোজন হয়েছে। তার ফলে এরা ওদের মতো করে নিজেদেরকে তৈরি করতে পেরেছে। ওই মাসেলটা আজকে আসেনি, এটা বহুদিন ধরে এসছে, ধীরে ধীরে এসছে, বিবর্তনের পথে এসছে। ফলে এইটা খুব ইম্পর্টেন্ট। তো হানিবি কিন্তু একা পলিনেট করতে পারে না। বাকি হুম প্রচুর মৌমাছি আছে যারা খুবই ইম্পর্টেন্ট। স্কোয়াশ বি, সে স্কোয়াশের জন্য খুবই এফিশিয়েন্ট। বা যদি হুম ধরো আপেলের কথা বলি, আপেল তো খুব বড় কমার্শিয়াল একটা মানে তার একটা অ্যাসপেক্ট আছে। হুম আপেলে হুম হানিবির থেকেও কিন্তু অ্যান্ড্রেনা এবং আরো বেশ কিছু ম্যাসেন বি যারা মাটির তলায় বাস করে থাকে, অ্যান্ড্রেনাও ম্যাসেন বি, আরো অন্যান্য আমার ধারণা অসমিয়া, নোমিয়া, এই ধরনের যে স্পিসিস যারা, তারা বিশাল ইম্পর্টেন্ট। এবং তারা 10 টাইমস, 5 টাইম, 10 টাইমস এফিসিয়েন্ট দেন হানিবিস, স্পেশালি ম্যানেজড হানিবিস। আর ম্যানেজড হানিবি তো আমাদের দেশের না, তারা তো অন্য দেশে। তো এরকম একটা ব্যাপার। এবার তুমি যেটা বলছিলে যে ফুল আগে পরে ফুটছে, আর মৌমাছিদের খুবই অসুবিধা হচ্ছে। ফ্লোরাল ক্যালেন্ডার ভেঙে গেলে যেটা হয়, আমরা যেরকম বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাজার করি, গরমকাল এলে একটু লাইট খাবার খাই, শীতকাল হুম এলে একটু অন্য ধরনের খাবার খাই, বিন, ক্যারট, আহ বিভিন্ন ধরনের বিট, গাজর, এইসব খাই হুম আমরা, ফুলকপি, বাঁধাকপি খাই শীতকালে। তো আমাদের ডায়েটটা পাল্টে যায় না? মৌমাছিদের ক্ষেত্রেও কিন্তু সেম ডায়েট পাল্টে যায়। প্রোটিন টু লিপিড রেশিও, তাদের একটা মাথার মধ্যে একটা হিসেব থাকে, আমাদের যেমন হাতে ফর্দ থাকে, যে আমার হুম এই ধরনের ফুলগুলো ফুটবে এবং আমার এই ধরনের ডায়েটটা চাই। কারণ শীতকালে যে ম্যানেজমেন্ট, সে একটা সলিটারি ভিউ হতে পারে, সোশ্যাল ভিউ হতে পারে। তার যে হোম ম্যানেজমেন্ট, যে রিকোয়ারমেন্ট, সেটা তো পাল্টে যায়। ফলত তার যে ফোরেজ করা যে ফুলগুলো, সেটা বদলে যেতে হয়। আমাদের মুশকিল যেটা হচ্ছে, আজকে আমরা ধরো মধুর বিজনেস করার জন্য যেটা, ঠিক ঠিক মধুর বিজনেস ঠিক নয়, মানে এটা না পিটোপিটি এসছে। মানে মাইলের পর মাইল মাস্টার চাষ হবে, সেটাকে এনহ্যান্স করবে হচ্ছে বাক্সের মৌমাছিরা, এই পিস মেলিফেরা, ইটালিয়ান বা ইউরোপিয়ান বিরা। এবার ওদেরও কিন্তু ক্ষতি। কারণ তোমার এটা হচ্ছে তোমাকে বা আমাকে যদি বলা হয় রোজ আলু সেদ্ধ ভাত খাও, তো আমাদের তো হুম ডেফিনেটলি এটা নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হবে না। সারা বছর যদি বা টানা 3 মাস যদি বলা হয়, তো ওদের যেটা হচ্ছে, বছরে কোনো একটা সময় শুধুই সর্ষে ফুল, বছরে তারপরে একটা সময় শুধুই লিচু, শুধুই ইউক্যালিপটাস, এই টাইপের হয়ে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু অ্যাকচুয়ালি ওদের ডায়েটে ছিল কি রকম, মানে প্রচুর ধরনের উইডস, হ্যাঁ, প্রচুর ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ, হ্যাঁ, ক্রিপার্স। তো মানে এদের যে নানা রকম ফুল সারা বছর ধরে, প্রত্যেকটা ফুলে ফুলে গিয়ে এরা কিন্তু আহ খাবার নিয়ে আসতো, মানে পোলেন এবং নেকটার নিয়ে আসতো। সেটা তো সেই চান্সটা এরা পাচ্ছে না, না? এবং তাতে তুমি যেটা বললে যে ন্যাচারাল ক্যালামিটি, যখনই এরা প্রচন্ড বন্যা হচ্ছে, তার যে ইফেক্টে এখন দেখা গেলো 2-3 মাস, 4 মাস, কি প্রায় 1 বছর,
ওই ওই এলাকার যে একটা ন্যাচারাল যে ফ্লোরাল সাইকেল, ফ্লোরাল ক্যালেন্ডার, সেটা ব্যাপকভাবে ব্যাহত হলো। তখন হুম, কিন্তু মৌমাছিদের অসুবিধা, যে মৌমাছিরা একা থাকে এবং ওই ওই এলাকায়, ওই এলাকাতেই জন্ম, ওরা কোথাও দূরে যেতে পারবে না। মৌপালকদের মতো করে ওদেরকে বাক্স নিয়ে অন্য জেলায় কেউ নিয়ে যেতে যাবে না, ওরা তো মরে যায় বা পালিয়ে যায় হুম, কোথাও, বা মরেই যায়, মোস্টলি দুর্বল হয়ে যায়। বুঝতে পারছো তো, মানে খাবারের প্রচন্ড অভাব হয়। তো সেটা মাথায় রেখে কি করতে হয়, আমরা উৎসাহ দিই যে দেশীয় ফসল চাষ করুন, দেশীয় গাছ লাগান, যে গাছগুলোতে প্রচুর ফুল ফুটবে এবং প্রচুর হচ্ছে পলিনেটারকে তারা, যেমন ধরো ফুলের ফুল। হ্যাঁ, ফুলের ফুল ফোটে একটা এমন সময় যখন খুব অভাব থাকে পরিবেশে, ফুলের খুব অভাব থাকে। নিশিন্দার ফুলও ওইরকম সময় ফোটে, খুব অভাব, কার্তিকের মাস। তখন তারা প্রচুর পলিনেটারকে হোস্ট করে, খেতে দেয়। জারুল ফুল, এরকম বহু ফুল আছে যারা আর কি এদেরকে সার্ভ করে। স্পেশালি মাথায় রাখতে হবে যে আমার এলাকার যে, যাদেরকে উইড বা আগাছা বলে সরিয়ে রাখি, তারা কিন্তু রিলে রেসের মতো 12 মাস ফুল ফোটায়। 12 মাস, তুমি হুম, দেখবে ওইটা খুব ইম্পর্টেন্ট। এটা ম্যাটার করছে না যে তাকে আমি খাচ্ছি না খাচ্ছি না। আমার এলাকার পলিনেটার যে প্রতিদিন আমার বাড়ির বাগানের টবের একটা লঙ্কা গাছ থেকে শুরু করে আমার 10 বিঘা জমির সবজির পলিনেশন করে, তাদেরকে হুম, বাঁচিয়ে রাখতে হলে কিন্তু আমার এলাকার যে বিভিন্ন ধরনের ছোট 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 উইডস অ্যান্ড ক্রিপার্স, শ্রাবস, ট্রিজ আছে, তাদেরকে বাঁচতে দিতে হবে, কারণ তারা কিন্তু হুম, অ্যাকচুয়ালি ওদেরকে খেতে দেয়। হ্যাঁ, একদম। তো এটাই ইম্পর্টেন্ট, আমরা এই অ্যাওয়ারনেসটা লাগাতার, নাটক বলো, লেখা বলো, সেমিনার করে, গ্রামে এমনি সভা করে, রাস্তায় দাঁড়িয়ে লাগাতার চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক কি হয়, ভালো ফলও মিলছে। তো জানো তো বাহ, একটা বাহ। জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মানুষ দেখে না, মানে অনেকেই লেখেন যে নীলাঞ্জন আগে এরকম দেখতামই না, তোমার লেখা পড়ে বা কথা শুনে আজকাল দেখছি। সকালে ঘুম থেকে উঠে দেখি বিভিন্ন জেলা থেকে ছবি এসছে, জিজ্ঞেস করছে যে এটা কি। হয়তো একটা মাছি সেটা, মানে একটা হুম, মানে হুম, ফ্লাই পলিনেটার, ডিপটেরান পলিনেটার। মাছি হচ্ছে এক্সেলেন্ট পলিনেটার। আমরা যে আম খাই, তার মেজর পলিনেটার হুম। হচ্ছে মাছি। হ্যাঁ, আচ্ছা। সিপিডি করতে করতে আর কি। তো আমি বলি তখন যে না, এটা মৌমাছি না, এটা মাছি। বা কেউ হয়তো একটা মথের ছবি পাঠিয়েছে, সেটাও বলে দিলাম। তো আমার ভালো লাগছে যে মানুষ রেসপন্ড করছে। স্কুলে নাটক হচ্ছে, এখানে হয়েছে, সুন্দরবনে হয়েছে, পুনেতে সেটা আবার ইংরেজি অনুবাদ করে বাচ্চারা পুনেতে করলো ওই চিলড্রেন্স ডেতে দু হাজার বাহ। পঁচিশ সালে। তো আমার সহজ করে তোমাকে যে কথাগুলো বললাম, ইভলিউশন, ফুল কিভাবে পৃথিবীতে এলো, মৌমাছি, প্রথম মৌমাছি কি করে এলো, কেন এলো, সেখান থেকে শুরু করে এই পুরো ইকোলজিটা বলে, তার যে ডিক্লিনেশন এবং আমাদের কি করা উচিত, এটা নিয়ে একটা নাটক আমি তৈরি করেছি, বাহ, লিখে বাহ। লেখা আর কি। তো এরকম চলছে আর কি। বাহ। আমি তোমার ফেসবুকের লেখাগুলো নিয়মিত পড়ি এবং খুব ভাল লাগে। এবং আজকের যেহেতু আমাদের সময় প্রায় শেষের মুখে, তো আমরা এবার হুম, জিনিসগুলোকে একটু কনক্লুড করব। তোমার কথা হুম। শুনে আমার যেটা মনে হলো যে যদি আহ, মৌমাছি সংরক্ষণ হয়, সবার আগে যেটা প্রয়োজন সেটা নেটিভ ইকোসিস্টেম এবং গাছপালাগুলোর সংরক্ষণ। এবং মৌমাছি স্পিসিসগুলো আপনা আপনি বাঁচবে। এবং একদম, এবং আরেকটা তুমি কথা এটাও অ্যাড করতে বললে। হবে এখানে। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা কথা জাস্ট এখানে অ্যাড করতেই হবে, আমি অলরেডি একবার বলেছি, আরেকবার বলে নিচ্ছি যে আহ, মানে ব্যাকটেরিয়া, ফাঞ্জি তো ছেড়েই দাও, ওরা তো আছেই। মৌমাছি ছাড়াও কেঁচো তো আমরা জানি, প্রচুর বোলতা, যারা খুব গুরুত্বপূর্ণ প্রিডেটার আমার আমার ইকোসিস্টেমে। দে আর ভেরি হুম, হুম, ইম্পর্টেন্ট ফর পেস্ট ম্যানেজমেন্ট ইন আওয়ার গার্ডেন অর হোয়াট এভার উই হ্যাভ ইন এগ্রিকালচারাল ফিল্ড। প্রচুর হচ্ছে বিটল এবং মৌমাছি এবং আরো অনেক অজস্র প্রাণী বেসিক্যালি কিন্তু মাটিকে আশ্রয় করে থাকে। প্রচুর পাখিও কিন্তু মাটিকে আশ্রয় করে থাকে, তারা উপরে বাসা বাঁধে না। হ্যাঁ, হুম, তো হুম, মাটির প্রতি আমাদের বিহেভিয়ারটা কিন্তু একদম ঠিক হতে হবে। এবার সেখানে তুমি একদম। দেখো, কনভেনশনাল এগ্রিকালচার কিন্তু সেখানে একটা বড় নেগেটিভ রোল প্লে করছে, যে প্রচুর পরিমাণে পেস্টিসাইড, কেমিক্যাল ফার্টিলাইজার এবং খুব ভারী ভারী যন্ত্র নামিয়ে বারবার ওটাকে টিল করা, কর্ষণ করছে। ওই এত ভারী যন্ত্র নামিয়ে হুম, এত হুম, টিল করলে যেটা হয়, যে মাটির তলায় এদের যে এত ঘর বাড়ি, সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে না। আর কন্টিনিউ একদম। আমি যদি বীজ দিই, তাহলে তো এরা সরাসরি সেটার সঙ্গে। এবার তুমি একটা জিনিস দেখো, যে যারা চাক বেঁধে উপরে থাকে, তারা কিন্তু কম্পারেটিভলি এই এই বিষের যে সরাসরি যে প্রয়োগ, তার থেকে একটু হলেও বেটার জায়গায় আছে। মানে তাদের সরাসরি গায়ে গিয়ে পড়ছে না। কিন্তু যে অজস্র হুম, পতঙ্গ, কীট পতঙ্গ যারা মাটিতে তলায় থাকে, তারা একেবারে ডিরেক্ট টাচের মধ্যে আছে পেস্টিসাইডের, হাইলি হুম, হুম, হ্যাজার্ডাস পেস্টিসাইড এর মধ্যে তারা আছে।
ফলত আমাদেরকে এক কথায় আমাদের চাষের পদ্ধতি কিন্তু আমাদের বদলাতেই হবে, নাহলে কিন্তু আমরা একদম। পারবো না। মানে নাহলে কিন্তু বেসিক্যালি থ্রু কিলিং পলিনেটার্স উই আর কিলিং আওয়ারসেলস। এবং অলরেডি হুম তোমায় আমি বলি যে উম, ভারতবর্ষের গত বছরের ডাউন টু আর্থ একটা পলিনেশন রিপোর্ট এনেছিল, দ্যাট ইজ ভেরি হরিফাইং। যে আহ, আপেলের ফুল, কফির ফুল, পেঁয়াজের ফুল এবং প্রচুর এরকম ফুল তারা ফুটেছে। যেমন কফির ফুল ফুটলে প্রচুর কড়া গন্ধ বেরোয়, আপেলের ফুলও সুন্দর গন্ধ আছে, বাট নেটিভ পলিনেটার নেই। সেখানে হিমাচলে একজন আপেল গ্রোয়ারকে, আপেল চাষিকে বি কিপারের কাছ থেকে বাক্স ভাড়া করতে হচ্ছে 5 লাখ হুম টাকা হুম দিয়ে, 6 লাখ টাকা দিয়ে। দালালকে দিতে হচ্ছে 1.5-2 লাখ টাকা। সে বলছে যে, চাষি বলছেন যে আমার এত খরচ করার মানে ক্ষমতাই নেই, তাহলে আমি কিভাবে প্রফিট এখান থেকে আমি কিভাবে সার্ভাইভ করবো এত টাকা যদি আমাকে হুম বি হাইভের জন্য আমাকে দিতে হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা। হুম এবং হুম আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো ইন বাংলাদেশ, পাকিস্তান, আহ, আহ, শ্রীলঙ্কা অলসো। শ্রীলঙ্কা আমাদের অবস্থাটা একটু বেটার বোধ হয় আমাদের থেকে। ওখানে এবছর পেঁয়াজের ক্ষেতে কোনো এপিস ডরসাটা, যেটা আমাদের রক বি, সেটা কিন্তু আসছিল না, যেটা এফিশিয়েন্ট পলিনেটর। তো ফলন কিন্তু আস্তে আস্তে কমছে, সেটা আমরা হয়তো এখনো বুঝতে পারছি না। মানে এটা আমাদের মনে হয় যে অ্যাওয়ারনেস এর মধ্যে আনতে হবে আর কি। তো মানে হুম হুম আমাদের আচরণ টুয়ার্ডস আওয়ার বিহেভিয়ার টুয়ার্ডস সয়েল ইন ওয়াটার অ্যান্ড এয়ার মাস্ট বি চেকড। হুম হুম হুম। খুবই ভালো লাগলো। আম, তোমাকে নীলাঞ্জন অনেক অনেক ধন্যবাদ এই পডকাস্টে বক্তব্য রাখার জন্য। এবং আমাদের দর্শকদের আমরা পরে আর একটা নতুন এপিসোড নিয়ে আসবো।